একটি গল্প, একটি অনুভূতি, কখনো রহস্য, কখনো প্রেম, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্টেরিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনাদের শোনাব দেবরতী মুখোপাধ্যায়ের লেখা হায়না। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। তাহলে চলুন গল্প শোনা যাক। এই হত্যা কাহিনীর সময়কাল এখনকার নয়। এই সত্য ঘটনাশ্রয়ী কাহিনীর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিটিশ ভারতবর্ষের আর্মি। প্রায় 150 বছর ধরে যে অগণিত ইংরেজ তরুণরা জাহাজে চেপে এসে নামত প্রাচ্যের এই দেশের বুকে, যাদের গরিষ্ঠ ভাগই ছিল গর্বোদ্ধত গোঁড়া ক্যাথলিক, তারাই এই কাহিনীর মূল চরিত্র। শরীরে শিহরণ জাগানো এই ঘটনাকে আমি এক অলস বিকেলে খুঁজে পেয়েছিলাম সিমলা স্টেট লাইব্রেরির আর্কাইভ সেকশনে। সে আরেক কাণ্ড। বছর কয়েক আগেকার কথা। তখন আমি ব্যাংকে চাকরি করি। ব্যাংকের এক ট্রেনিংয়ে মাস 2 জন্য সিমলা যেতে হয়েছিল। তখনই অবসর সময় সিমলা মল রোডের ওপর দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড স্টেট লাইব্রেরিতে যেতাম। আর সেই সময় হলদে হয়ে যাওয়া পূর্ণ সংবাদপত্রের পৃষ্ঠায় আবিষ্কার করেছিলাম এই রোমহর্ষক খবর। এই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে ব্রিটিশ লেখিকা অ্যালিস পেরিনো তার এক বিখ্যাত গল্প লেখেন। সেই গল্পের নাম একেবারে শেষে বলবো। 1.5 ইঞ্চি সেই অতি সংক্ষিপ্ত সংবাদ থেকে আমিও সৃষ্টি করতে চলেছি এই দীর্ঘ কাহিনীর, যেখানে মূল চরিত্র ও একেবারে মূল ঘটনা ছাড়া বাকি সবই আমার কল্পনাপ্রসূত। সংবাদটিতে অজ্ঞাতনামা কথাটির প্রয়োগ থাকায় সেখানেও নিতে হয়েছে কল্পনার আশ্রয়। তাই এটি সত্য ঘটনাশ্রয়ী উপন্যাস, নন ফিকশন নয়। বলছিলাম পরাধীন ভারতবর্ষের আর্মির ব্রিটিশ সৈন্যদের কথা। কালো নেটিভদের তারা মানুষ হিসেবে গণ্য করত না। তারা আক্ষরিক অর্থেই ডগস অ্যান্ড নেটিভসদের সমগোত্রীয় মনে করত। ব্রিটিশ আর্মির রেজিমেন্ট যে শহরগুলো ছিল, সেখানে কান পাতলে আজও শোনা যায় তাদের নিষ্ঠুরতার বহু গল্প। এমন অনেক ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন যাদের হিরোর তকমা দেওয়া হলেও প্রকৃতপক্ষে তারা ছিলেন অসম্ভব অত্যাচারী, কিছু ক্ষেত্রে বিকৃত। আর এই তালিকায় শীর্ষে থাকবেন জন নিকেলসনের নাম। জন নিকেলসন ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন আর্মি অফিসার। আদতে আয়ারল্যান্ডের মানুষ নিকেলসনকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা বিদ্রোহ, যেমন ইঙ্গো আফগান যুদ্ধ, ইঙ্গো শিখ যুদ্ধ ইত্যাদিকে বীরত্বের জন্য ব্রিটিশ সরকার নানা পুরস্কারে ভূষিত করলেও ভারতীয়দের কাছে তিনি ছিলেন নেহাতি একজন চরম অত্যাচারী সাইকোপ্যাথ। নিকেলসন দেশীয় ভারতীয়দের আদৌ মানুষ বলে গণ্য করতেন না। একদিকে 1857 সালে বেঞ্জামিন ডিসরায়েল সগর্বে বলেছিলেন, লেটস নট ফরগেট দ্য ইন্ট্রেপিড নিকেলসন। ভাইসরয় লর্ড ক্যানিং অকুণ্ঠ সমর্থন করেছেন তাকে। অন্যদিকে নিকেলসনের অধীনে থাকা দেশীয় সেনারা ভয়ে কাঁপছেন। প্রায় 6 ফুট 2 ইঞ্চি উচ্চতা, চওড়া কাঁধ ও পুরুষ্ট গোঁফদারির আইরিশ নিকেলসন দ্ব্যর্থহীন ভাষায় বলতে গেলে অসম্ভব ঘৃণা করতেন ভারতীয় সেনাদের। শুধু সেনা নয়, সমস্ত ভারতীয়রাই ছিল তার কাছে বিমিষার বস্তু। একবার তিনি এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন মসজিদের ইমাম ধর্মচর্চায় এমনই মগ্ন, তাকে দেখে একটা সালাম পর্যন্ত ঠুকলেন না। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উপস্থিত সকলের সামনে হিড়হিড় করে টেনে আনলেন মসজিদের প্রধান সেই ইমামকে।
তারপর প্রকাশ্যে তার চুলদাড়ি কাটতে বললেন নিজের সাঙ্গপাঙ্গদের। বাদ গেল না নিজের জুতো চাটতে বলাও। এখানে শেষ নয়, খাওয়ারে ক্ষতিকারক কিছু পাওয়ায় কোনো রকম বিচার ছাড়াই নিজের রেজিমেন্টের গোটা রাঁধুনির দলকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তিনি। ভাবা যায়, কোনো তদন্ত হলো না, দোষগুণ পরীক্ষা হলো না, একদল দেশীয় মানুষের ফাঁসি হয়ে গেল। এই ছিলেন জন নিকলসন, যিনি শেষমেশ 1857 সালের সিপাহী বিদ্রোহ দমন করতে গিয়ে প্রাণ হারান। ইউরোপের বহু স্থানে তার রণোদ্ধত বিরচিত মূর্তি আজও রয়েছে রাস্তার মোড়ে। আমাদের আজকের কাহিনীর নায়ক বা খলনায়ক যাই বলা হোক না কেন, জন নিকলসন নন। নিকলসনের মতো এমন বেশ কিছু ব্রিটিশ আর্মি অফিসারের অত্যাচার ইতিহাসে লেখা আছে। দেশীয়দের প্রতি ঘৃণা, সন্দেহ, চরম বিতৃষ্ণা ছিল যাদের মজ্জাগত। তেমনই একজন হলেন হেক্টর সাহেব, ম্যাথিউ হেক্টর। তিনি ছিলেন ব্রিটিশ আর্মির পাঞ্জাব রেজিমেন্টের একজন অফিসার। যুদ্ধক্ষেত্রে দক্ষ বীর, কিন্তু ব্যক্তিগত জীবনে ততটাই বদমেজাজি, উগ্র, রকচটা। সময়টা 20-র দশক। মহাত্মা গান্ধী বছর কয়েক হল দক্ষিণ আফ্রিকা থেকে প্রত্যাবর্তন করেছেন দেশে। কংগ্রেস ক্রমশই গান্ধীর দেখানো পথে এক অন্য রকমের আন্দোলনের দিশা পাচ্ছে। নরমপন্থী বা চরমপন্থী কোনোটাই নয়, অসহযোগিতা করেও যে শাসককে ভয় দেখানো যায় তা মানুষ বুঝতে শুরু করেছে। অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। ভারতীয়রা হিলায় সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, ছেলে মেয়েদের সরকারি স্কুল ছাড়িয়ে ভর্তি করা হচ্ছে স্বদেশী স্কুলে। এই রকম সময় হেক্টর পাঞ্জাব রেজিমেন্টের একজন সীমান্তে ভারপ্রাপ্ত ছিলেন। তিনি অবিবাহিত, বছর 32-এর ঝকঝকে সুদর্শন ব্রিটিশ তরুণ। এর মধ্যেই যুদ্ধক্ষেত্রে তিনি একাধিকবার দক্ষতার পরিচয় দিয়েছেন। তাছাড়া আর্মির বিভিন্ন খেলায় বা স্পোর্টস ইভেন্টে তিনি প্রায় অপ্রতিরোধ্য। সামরিক শহর প্রধানত আর্মির অফিসাররাই থাকে। প্রকাণ্ড এক একটি জায়গা জুড়ে এক একজন আর্মি অফিসারের বাংলো, সামনে পেছনে সুদৃশ্য বাগান, দূরে পাহাড়ের সবুজ ঢাল বেয়ে নেমে গেছে নিঃশ্বাস বন্ধ করা সুন্দর প্রকৃতি। বাংলোগুলোর পেছনে অফিসারের দেশীয় ভৃত্যদের আউট হাউস। বিদেশি প্রভু এবং তার স্ত্রী পরিবারের সেবায় তারা সদা তৎপর। জিমখানা থেকে ক্লাব, টেনিস কোর্ট থেকে গল্ফ, শহরে আর্মি অফিসারদের বিনোদনের জন্য সব রকম বিনোদন মজুদ রয়েছে। এছাড়াও শহরের উপকণ্ঠ থেকে শুরু হয়েছে গভীর অরণ্য। গাড়োয়াল হিমালয়ের পাদদেশে সেই অরণ্যে পাহাড়ি চিতা থেকে শুরু করে হিমালয়ান টার বা কালো ভাল্লুক সবই আছে। অফিসাররা প্রায় সাঙ্গপাঙ্গ নিয়ে ঘোড়া ছুটিয়ে সেখানে শিকারে যান। আমাদের কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হেক্টরের মতো তরুণ দক্ষ আর্মি অফিসারের ক্লাব, জিমখানা থেকে শুরু করে নিত্যদিন লেগে থাকা পার্টি সব জায়গাতেই মধ্যমণি হয়ে থাকার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সবাই এড়িয়ে চলে। তার কারণ হেক্টরের অতি উগ্র বদমেজাজ সর্বজন বিদিত। হেক্টর যে শুধুমাত্র বদরাগী তাই নয়, তিনি অত্যন্ত হিংস্রপরায়ণ। প্রতি বছর আর্মি টুর্নামেন্টের সমস্ত ইভেন্টের সোনার মেডেল তিনি পকেটস্থ করেছেন। দৈবাত কোনোটা মিস হয়ে গেলে প্রতিপক্ষকে মারধর করতেও পিছুপা হন না। গোটা শহরে তার কোনো বন্ধু নেই, বন্ধুত্ব করার ইচ্ছাও নেই হেক্টরের। এবার হেক্টর যখন একদিন কাজের ফাঁকে নিজে যেচে এসে ডেনিসকে হ্যালো বললেন, নির্বিরোধী সদালাপী সদ্য যুবা আর্মি অফিসার ডেনিস বেশ অবাকই হয়ে গেলেন। একটা চুরুট ঠোঁটের কোণে ঝুঁকিয়ে হেক্টর বললেন, হ্যালো ডেনিস, এই উইকেন্ডে কি করছো? না, সেরকম কিছু নয়। ডেনিস ইতস্তত করে উত্তর দিলেন,
ক্যান্টিনের বাকিরা তার দিকে কৌতূহলী হয়ে তাকাচ্ছে। অন্যদিন হেক্টর ক্যান্টিনে এসে কোণের জানলার সামনে চুপচাপ বসে লাঞ্চ করেন। ক্যান্টিন বয় রুটিন মাফিক খাবার দেয়। যতক্ষণ হেক্টর বসে থাকেন ভয়ে ক্যান্টিনের বুক ঢিপ ঢিপ করে, এই বুঝি কোনো ভুল হয়ে গেল। একবার ভুল করে হেক্টরের অপছন্দের বাঁধাকপি দিয়ে একটা ডিশ বানিয়ে দেওয়ার জন্য সাহেব তাকে প্লেট ছুঁড়ে মেরেছিলেন। অভিযোগ করে কোনো লাভ নেই। একে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেটিভের ওপর অত্যাচার দেখেও দেখতে পান না, তার উপর হেক্টরের মতো ভাইসরয় মেডেল পাওয়া অফিসারের বিরুদ্ধে নালিশ করতে গেলে পত্রপাঠ তাকে এখান থেকে বিদায় করে দেওয়া হবে। উইকেন্ডে ফ্রি আছো তাহলে? ভেরি গুড। আমি ফ্রাইডে উত্তরের পাহাড়ে হান্টিংয়ে যাচ্ছি। ওয়াই ডোন্ট ইউ জয়েন মি? হেক্টর চুট থেকে লম্বা একটা ধোঁয়া ছেড়ে বললেন। ডেনিস বিস্মিত চোখে তাকালেন, কি বলবেন বুঝতে পারলেন না। কলোনেল হেক্টর নিজে এসে তাকে শিকারে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন। হঠাৎ তার প্রতি এই বাধ্যতার কারণ কি? কি হলো? আরে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি হিমালয়ান লেপার্ড নাকি? হ্যাঁ, নিজের রসিকতায় নিজেই হেসে গড়িয়ে পড়লেন হেক্টর। শুনছিলাম তোমার বন্দুকের টিপ নাকি দারুণ। আগের মাসে কুমাইন রেঞ্জের পিথারগড়ে গিয়ে অনেকগুলো হাঁস পরপর শুট করেছিল। ডেনিস দ্রুত স্বাভাবিক হলেন। হ্যাঁ, তা করেছিলাম, কিন্তু সে তো বন্ধুদের সঙ্গে গিয়ে। আর আপনি তো আমার থেকে সিনিয়র, মানে আপনার সঙ্গে। এগিয়ে এসে ডেনিসের কাঁধ চাপড়ে দিলেন হেক্টর। সো হোয়াট? ডিউটির সময়টুকু ছাড়া উই উইল আর ফ্রেন্ডস হিয়ার। আমি কাছেই থাকি, বিশপ লেনান রোডের পিছনে আমার বাংলো। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা সিনিয়র অফিসাররা থাকেন, চিনি চিনি। ইয়েস, ফ্রাইডে ভোর 5টার সময় রেডি হয়ে চলে এসো। আমরা ট্রেক করে হিলসে যাব। ফিরতে ফিরতে সানডে। আমার আর্দালি, খানসামা, বাবুর্চি সবাই যাবে। শুনেছি ওদিককার বন মুরগির দারুণ টেস্ট। সঙ্গে ভালো স্কচও থাকবে। হ্যাঁ, ওকে, সি ইউ অন ফ্রাইডে। ডেনিসের উত্তরের কোনো অপেক্ষা না করে হেক্টর স্বভাবজাত বেপরোয়া ভঙ্গিতে বেরিয়ে গেলেন ক্যান্টিন থেকে। আর প্রায় সঙ্গে সঙ্গে চিলের মতো ওঁত পেতে থাকা ডেনিসের সহকর্মীরা ঝাঁপিয়ে পড়ল তার কাছে। হেক্টরের কণ্ঠস্বর বাজখাই প্রকৃতির। গোটা ডাইনিং হল সব কথা শুনেছে। Holy Jesus, Dennis! What the hell have you done? Are you crazy? ওই বিয়ার্ড স্প্লিটের ডেভিলটার সঙ্গে তুমি হান্টিংয়ে যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? শয়তানটা নির্ঘাত তোমাকেই শিকার করার প্ল্যান করছে। এক একজন এক এক রকমভাবে বোঝাতে থাকে ডেনিসকে। সবারই এক বক্তব্য, বদমাস হেক্টরের নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। যে নেটিভ তো দূর, খাঁটি ইউরোপিয়ানদের সঙ্গেও কুকুর বিড়ালের মতো ব্যবহার করে, সে হঠাৎ ডেনিসকে শিকারে যাওয়ার প্রস্তাব দেন কেন? ডেনিস বিব্রত মুখে বললেন, হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু ভদ্রভাবে কেউ ইনভাইট করলে তাকে তো না বলা যায় না। এর আগেও আমাকে আর্মি ক্লাবের ওয়েটার মাইকেল বলেছিল যে হেক্টর নাকি আমাকে বেশ পছন্দই করে। হয়তো ওর একাকিত্ব আর ভালো লাগছে না, তাই আমাকে হয়তো সঙ্গী করতে চাইছেন। বিস্ময় সবার চোখ গোল গোল হয়ে ওঠে। মানে তুমি সামান্য উঁচু গলায় কথা বলা পছন্দ করো না, আর যে লোকটা কথায় কথায় গালাগালির ফোয়ারা ছোটায়, চাকর বাকরদের নিজের জুতো পর্যন্ত চাটিয়ে শাস্তি দেয়, তুমি তার সঙ্গে যাবে? কিছু করার নেই, আমি ওকে প্রমিস করেছি। বাড়ি এসে ডেনিস বেশ মনমরা হয়ে রইলেন। তার বয়স মাত্র 21 বছর। বছর দেড়েক হলো সুদূর ইংল্যান্ড থেকে ইন্ডিয়ায় এসছেন। ট্রেনিং শেষে তার পোস্টিং হয়েছে হিমালয়ের পায়ের কাছে এই ছোট্ট পাহাড়ি শহরে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তিনি এখনও বলার মতো কিছু করে দেখাতে পারেননি ঠিকই, কিন্তু ভালো ব্যবহারের জন্য এখানে সবাই তাকে ভালোবাসে। বদমেজাজি হেক্টরের সঙ্গে হান্টিংয়ে গিয়ে কোনো উটকো বিপত্তি হবে না তো? তখনও ডেনিস কল্পনাও করতে পারেননি কি ভয়ঙ্কর দুর্যোগ তার জন্য অপেক্ষা করছে। শুক্রবার ভোর হতে না হতেই নিজের শিকারের সমস্ত জিনিসপত্র নিয়ে
পাহাড়ের চড়াই উতরাই বেয়ে ডেনিস গিয়ে উপস্থিত হলেন হেক্টরের বাংলোয়। হেক্টর প্রস্তুত হয়েছিলেন। ডেনিস পৌঁছানো মাত্র দুজনে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। হেক্টরের ভৃত্যরা আগের দিন রাতেই ক্যাম্প খাটিয়ে ব্যবস্থাপনা করার জন্য সেখানে চলে গিয়েছে। ঔপনিবেশিক জামানায় ব্রিটিশ শিকারীরা মূলত হিমালয়ের বিভিন্ন রেঞ্জেই হান্টিং করতে যেতেন। তাদের সঙ্গে যেত দেশীয় শিকারীদের ছোট বড় দল। সাহেবরা বন্দুক উঁচিয়ে মাচায় বসে থাকতেন, আর দেশীয় শিকারীরা বাঘ বা অন্য কোনো বন্য জন্তুকে তাড়িয়ে তাড়িয়ে সেখানে নিয়ে আসবে। সাহেব তখন উঁচু থেকে সেটাকে গুলি করে মারবেন। জোসেফ স্ট্র্যামেক এই প্রসঙ্গে বেশ মজার একটি কথা বলেছিলেন। যদিও অধিকাংশ ব্রিটিশ অফিসার ভারতীয়দের পৌরষ বা সাহসিকতার দিক দিয়ে ধর্তব্যের মধ্যে আনতেন না, কিন্তু শিকারে যাওয়ার সময় তারা অন্ধভাবে দেশীয় শিকারীদের উপরেই বিশ্বাস করতেন। পাহাড়ি পায়ে চলা পথ দিয়ে হেক্টর আর ডেনিসের ঘোড়া দুটো এগিয়ে চলেছিল। হেক্টরের সম্পর্কে যত দুর্নামে শোনা যাক না কেন, এখনো পর্যন্ত তিনি বেশ স্বাভাবিক খোলামেলাভাবে কথা বলছেন ডেনিসের সঙ্গে। ডেনিসও তাই ক্রমশ আড়ষ্টতা কাটিয়ে উঠেছেন। হয়তো হেক্টর একটু চট করে রেগে যান, কিন্তু কত অতিরঞ্জিতভাবে যে কথা ছড়ায়। আর এইটুকু শহর, সকলেই আর্মির লোক। একটা কথা রটতে শুরু করলে আগুনের মতো ছড়িয়ে পড়ে। হেক্টর চলতে চলতে বলছিলেন, আমরা এখন সোজা 30 মাইল যাবো ইয়াংম্যান। সেখানে জঙ্গলের মধ্যে বড় বড় কয়েকটা ঝিল আছে। আমি আগেও গিয়েছি। প্রচুর হাঁস আর পাখি আসে। পাহাড়ের ওপর? একেবারে ওপরে নয়, তবে বেশ খানিকটা উঁচুতে। আমি আগের মাসে গিয়ে জায়গাটা মার্ক করে এসেছি। আমার লোকেরা কাল রাতে ওখান থেকে একটু নিচে একটা সমতলে ক্যাম্প খাটিয়েছে। আমরা গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। বেলা যত বাড়ছিল তত ঠান্ডা যেন জাঁকিয়ে ধরছিল ডেনিসকে। আসলে এতদিন এই শহরে থেকেও বুঝতে পারেননি যে উত্তরের এই জঙ্গল এতটা গভীর। প্রকাণ্ড দৈত্যের মতো উঁচু বন্য গাছগুলো যেন প্রতিজ্ঞা করেছে সূর্যের আলো এক ফোঁটার ভেতরে ঢুকতে দেবে না। একটা সোঁদা মাটি মেশানো বুনো গন্ধ এসে ঝাপটা মারছে নাকে। কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ নিস্তব্ধতা ভেঙে হেক্টর বললেন, তুমি হয়তো ভাবছো হঠাৎ কেন তোমাকে আমি ইনভাইট করলাম, তাই তো? ডেনিস চুপ করে রইলেন। হেক্টর বললেন, অনেকের মুখেই শুনেছিলাম তোমার ট্রিগারের টিপ খুব ভালো। তোমার পিথারগড়ের পারফরমেন্স ক্লাবে আসা সুন্দরী মেয়েদের পর্যন্ত মুখে মুখে ঘুরছে। তাই ভাবলাম একটু কম্পিটিশনে নেমে দেখি কার লক্ষ্য বেশি ভালো। ডেনিস বুঝতে পারলেন তার বন্ধুরা তাকে খুব ভুল কিছু বলেননি। হেক্টর অত্যন্ত পরশ্রী কাতর। তিনি কারো জেতা বা ভালো দেখতে পারেন না। এতদিন হান্টিংয়ে হেক্টরের খ্যাতি ছিল শহরজোড়া, কিন্তু ডেনিস এসে সেই মর্যাদা কিছুটা হলেও খর্ব হয়েছে। চারপাশে ডেনিসের সুখ্যাতি হেক্টরের সহ্য হচ্ছে না। অদ্ভুত হেক্টরের প্রকৃতি। এত হিংসা নিয়ে মানুষ বাঁচে কি করে? কেউ কিছুতে ভালো হলেই তাকে হারাতে হবে, এই এক ধরনের অসুস্থতা। ডেনিস ঠিক করলেন তিনি ইচ্ছে করে লক্ষ্যভেদ করবেন না। মূর্খের সঙ্গে সংগ্রামে গিয়ে কোনো লাভ নেই। হেক্টর এখানে ডেনিসকে নিয়ে যাচ্ছেন নিজে শিকারে ডেনিসকে হারাবেন বলে। তাতে যদি তার তৃপ্তি হয় তাই হোক, কিন্তু অদৃষ্ট অন্য কিছু স্থির করে রেখেছিল ওদের দুজনের জন্য। ঝিলের নিজে কাটানো তাঁবুতে পৌঁছে দুজনে সামান্য বিশ্রাম নিয়ে নিলেন। হেক্টরের ভৃত্যরা ঘোড়া দুটোকে নিয়ে চলে গেল দানা পানি খাওয়াতে। হেক্টর আর ডেনিস বেরিয়ে পড়লেন ওপরের ঝিলের দিকে। সূর্য তখন মাথার একেবারে ওপরে। আজ আবহাওয়া বেশ সুন্দর, ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, কিন্তু তার সঙ্গে উজ্জ্বল রোদ, পাহাড়ি গাছ রাস্তাঘাটের গায়ে তার ওম মাখিয়ে দিচ্ছে। হেক্টর আর ডেনিস কাঁধে বন্দুক ঝুলিয়ে হাঁটছিলেন।
পেছনে বেশ খানিকটা তফাতে আসছিল হেক্টরের কয়েকজন ভৃত্য। তাদের কারোর হাতে কার্তুজের বাক্স, কারোর হাতে খাবার দাবার। ডেনিস প্রশ্ন করলেন, দেশি শিকারি কেউ নেই? হেক্টর তার খয়েরি ভ্রু দুটো বেশ কিছুটা উপরে তুলে ঠোঁট বেঁকিয়ে একটা অদ্ভুত শ্লেষাত্মক ভঙ্গি করলেন। সে কি, তুমি হলে গিয়ে এখানকার বেস্ট হান্টার, দেশি শিকারীদের ছাড়া তুমি হান্টিং করতে পারো না? হ্যাঁ, আরে না না, তা নয়, আসলে এই দিকটায় আমি সেভাবে আসিনি কখনো। ডোন্ট ওয়ারি ইয়াং ম্যান, আমি এই জায়গাটা হাতের তালুর মতো চিনি। ঝিলের কাছে নিয়ে যাই, তারপর তুমি তোমার ট্রিগার টিপবে। ব্যাস, দেখি আজ কটা পাখি মিস্টার ডেনিসের দৌলতে পাই। হেক্টরের অট্টহাস্যে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ডেনিস মুখ শক্ত করে সামনে তাকান। কিছুক্ষণের মধ্যেই হেক্টর তাকে নিয়ে গিয়ে পৌঁছন পাহাড়ের একেবারে উপরের সেই ঝিলে। না, সত্যি অপরূপ নৈসর্গিক দৃশ্য। মুগ্ধ হয়ে যান ডেনিস। মনে মনে হেক্টরকে ধন্যবাদ না দিয়েও পারেন না। হাজার হোক, তার জন্য এমন সুন্দর একটি স্থানে আসতে পেরেছেন ডেনিস। চারপাশে পাহাড়, মাঝে একটি মাঝারি মাপের ঝিল, কিন্তু সেই ঝিলটিকে যেন মনে হয় না পৃথিবীর কোনো অংশ। তার কাচের মতো স্বচ্ছ জলের ওপর সূর্যালোকের ঝিকমিকি যেন স্বর্গকে মনে করায়। ঝিলের ওই প্রান্তে বসে আছে অসংখ্য পরিযায়ী পাখি। তারা পরিশ্রান্ত, কয়েক হাজার মাইল উড়ে এসেছে এই অনন্য সুন্দর হ্রদে। আকণ্ঠ জলপানে ব্যস্ত তারা। আহা, কি রূপের বাহার এক একজনের! সৃষ্টিকর্তা যেন প্রকৃতির সব রং অকৃপণভাবে ঢেলে সাজিয়েছেন তাদের। হেক্টর বলে উঠলেন, কি দেখছো? তাড়াতাড়ি শুরু করো। এখানকার আবহাওয়া খুব খামখেয়ালি। এই দেখছো ঝকঝকে রোদ, তো বরফখানি গাঢ় কুয়াশায় চারিদিক ঢেকে যাবে। তখন আর কিছু করা যাবে না, পুরো দিনটাই নষ্ট হবে। ডেনিস কিছু বলার আগেই হেক্টর কাঁধ থেকে বন্দুক নামে উল্টো দিকের একটা লাল নীল হলুদ রং মেশানো বড় পাখিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লেন। চারপাশের কিচিরমিচির জলের শব্দ চিরে ছুটে গেল কর্কশ বন্দুকের গুলি। ডেনিস দক্ষ শিকারী। বাঘ, হরিণ, পাহাড়ি চিতা থেকে শুরু করে বুনো মোষ সব কিছু শিকার করার কৃতিত্ব রয়েছে তার পকেটে। বাঘ মারার পর তার নাড়ি ভুড়ি পরিষ্কারের সময় ভৃত্যদের সঙ্গে হাত লাগিয়েছেন অক্লেশে, নির্বিকারে। তবু এত সুন্দর পাখিটার দিকে তাক করে গুলি ছুটে যেতে দেখে তার বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল। তিনি বলতে গেলেন, এমনি পাতি হাঁসও তো বেশ কিছু আছে দেখছি, কিন্তু বলতে পারলেন না, কারণ হেক্টর বিকট একটা চিৎকার করে নিজের পা দিয়ে শূন্য প্রবল আক্রোশে লাথি ছুঁড়লেন। ডেনিস স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলেন পাখিটা উড়ে গিয়ে বসেছে কাছেরই একটা গাছের মগ ডালে। কার্যত হেক্টরের অব্যর্থ নিশানাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুন্দর গ্রীবা উঁচে তাকিয়ে রয়েছেন এদিকে। ড্যাম ইট, একটুর জন্য ফসকে গেল। কথাটা বলতে বলতে বন্দুকে কার্তুজ ভরে তিনি আবার নিশানা স্থির করলেন। এবার আরেকটি পরিযায়ী পাখি। অবাক কাণ্ড, এবারও লক্ষ্যভেদ হলো না। এই পাখিটা উল্কার গতিতে উড়ে গিয়েছে। সেই শুরু হলো। যত বেলা বাড়তে লাগলো, প্রতিটা পাখি যেন হেক্টরকে নিয়ে উপহাস করতে লাগলো। 20, 25, 30, 35 গুলির পর গুলি খরচ হতে লাগলো, কিন্তু একটা পাখিকেও মারা গেল না। একটা করে লক্ষ্য হাতছাড়া হচ্ছে। হেক্টর তত উন্মত্ত হয়ে উঠছেন। সামনের দিকে সেই ঝিল কখন পেরিয়ে এসেছেন। ছুটতে ছুটতে ক্রমশ ঢুকে পড়ছেন গভীর অরণ্যে। ডেনিসকেও হাত গুলি রাখতে দেননি, জোর করে ছুঁড়েছেন গুলি। অনিচ্ছা সত্ত্বেও ডেনিস 3টে পাতি হাঁস মেরেছেন, আর হেক্টরের চোয়ালের পেশিগুলো ততই কঠিন হয়ে উঠেছে। নিজের ঝুলি যেখানে শূন্য,
সেখানে ডেনিসের শিকার হেক্টর কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাগে, উদ্বেগে, উত্তেজনায় হেক্টরের মুখ লাল হয়ে উঠছিল, হাঁপাচ্ছিলেন, তবু থামছিলেন না। পিছনে কার্তুজের বাক্স কাঁধে ভৃত্যদের দল কখনো অদৃশ্য হয়ে গেছে। পাহাড়ের এই দুর্গম অরণ্যের একেবারে ভেতরে হেক্টর আর ডেনিস হেঁটে চলেছেন নিরন্তর। ঘড়িতে যখন দুপুর 1:30, তখন ডেনিস আর থাকতে না পেরে বলে ফেললেন, এবার ফিরে চলুন হেক্টর, সবারই ব্যাড ডে আসে। আজ হয়তো তেমনই একটা দিন, লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে, কাল সকালে আবার হবেক্ষণ, এখনও তো আছি 2 দিন, চলুন। নিজে একটু শিকার করতে না পারা, তার উপর ডেনিসের পাখি শিকার তাকে উন্মত্ত করে তুলেছিল। ডেনিসের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দূরের একটা পাখিকে লক্ষ্য করে আবারও গুলি ছুঁড়লেন তিনি। পাখিরা যেখানে বসেছিল সেখান থেকে গুলির আওয়াজে 1 সেকেন্ড উড়ে গেলে কোন অবস্থানে যেতে পারে সেই আন্দাজ করেই হেক্টর গুলি ছুঁড়লেন। একটা কিছু ঝুপ করে পড়ে যাওয়ার আওয়াজ পেতেই জঙ্গলের শুকনো ঘাস পাতা পেরিয়ে হেক্টর পাগলের মতো ছুটতে লাগলেন। ডেনিসও দ্রুত পায়ে অনুসরণ করলেন হেক্টরকে। শীতকাল, বেলা এমনিতেই ছোট, ক্রমশ পড়ে আসছে, রোদের তেজ দ্রুত কমছে। হেক্টর আর ডেনিস সামনের দিকে এগিয়ে গিয়ে তাজ্জব হয়ে গেলেন। পাখিটাকে কোলে জড়িয়ে পরম মমতায় আগলে রেখেছে একটা লোক। এই ঠান্ডাতেও লোকটার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গে শুধুমাত্র একটা কৌপিন জড়ানো, গোটা গায়ে ধূসর কিছু মাখানো, সম্ভবত ছাই। লোকটার বুকের কাছে শক্ত হয়ে বসে রয়েছে পাখিটা, ভীত, সন্ত্রস্ত চোখে। সে একবার তাকাচ্ছে মৃত্যুদূতদের দিকে, পরক্ষণে আবার নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরছে জীবনদাতাকে। লোকটা একজন ভারতীয় যোগী। হেক্টর অবজ্ঞার ভঙ্গিতে ঠোঁট উল্টালেন। এই নিগারদের দেশে এসব ছাইবর্ষ মাখা যোগীদের অভাব নেই। এরা আজব মানুষ, আদৌ মানুষ কিনা কে জানে। কনকনের শীতে অর্ধ উলঙ্গ হয়ে পাহাড়ের ওপরে বসে থাকে আর বিড়বিড় করে। এর আগেও শিকার করতে এসে এদের দেখা পেয়েছিলাম। ডিসগাস্টিং। কিছুটা চিবে চিবে হেক্টর ইংরেজি হিন্দি মিশিয়ে বললেন, ডার্টি নিগার, তুমি ওকে ধরলে কেন? আমাদের একটা গুলি নষ্ট হলো। ডেনিস লক্ষ্য করলেন লোকটার মুখটা লম্বাটে আর সরু। দীর্ঘদিনের চোখের মণি দুটো সামান্য কেঁপে স্থির হয়ে গেল, কিন্তু সে হেক্টরের থেকে দৃষ্টি সরালো না। ডেনিস ফিসফিস করে বলতে গেলেন, চলো চলো আমরা ওদিকটায় যাই। কিন্তু কোনো লাভ হলো না। ঝাঁঝিয়ে উঠলেন হেক্টর, জোরে থুতু দিলেন লোকটাকে লক্ষ্য করে, তারপর বললেন, কি দেখছো ওরকম করে? হাঁটো সামনে থেকে। রাগের বসে মাটিতে পড়ে থাকা একটা পাথরের নুড়ি তুলে হেক্টর ছুঁড়ে মারলেন সামনের দিকে। লোকটা সামান্য মাথাটা সরিয়ে নুড়ির আঘাত থেকে নিজেকে বাঁচালেন। তারপর হেক্টরের দিকে একভাবে চোখ রেখেই পাখিটাকে উড়িয়ে দিল আকাশে। ইউ ব্লাডি! হেক্টর পাখিটা উড়ে যাওয়ার তীব্র আক্রোশে আরও একটা নুড়ি তুলে সজোরে ছুঁড়তে গেলেন, কিন্তু তার আগেই লোকটা পিছনে লম্বা লম্বা একটা মানুষ সমান বুনো ঘাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। হেক্টর ডেনিসের দিকে তাকিয়ে বললেন, মুখখানা দেখেছো? লোকটা নির্ঘাত আগের জন্য পাড়িয়া কুত্তা ছিল। না না, কুত্তা নয়, বুনো শিয়াল ছিল নিশ্চয়ই। ডেনিস বললেন, এবার ফেরত চলো, বেলা ছোট হয়ে আসছে। এতটা ভেতরে এসেছি, তোমার সাগরের দূরে কোনো পাত্তা নেই, রাস্তা হারালে মুশকিলে পড়বো আবার। হেক্টর এবারেও ডেনিসের কথায় কর্ণপাত করলেন না। বন্দুক তাক করে ফের এগিয়ে গেলেন দূরের অন্য একটা পাখির দিকে। ডেনিসের এবারে বিরক্ত লাগছিল। আগে সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন, তার উপর নিরন্তর এই ব্যর্থ শিকার তার ধৈর্যচ্যুতি ঘটালো। তিনি বিরক্ত মুখে পিছন ফিরলেন, বললেন,
আমি টেন্টে যাচ্ছি হেক্টর, তোমার হয়ে গেলে তুমি এসো, আমি চললাম। হেক্টর কোনো উত্তর দিলেন না। কাজেই রয়েছেন, অথচ গাছপালার ফাঁক ফোকর দিয়ে তাকে দেখাও যাচ্ছে না। ঠিক এই সময় ডেনিস একটা গুলির আওয়াজ শুনতে পেলেন, আর সঙ্গে সঙ্গে ভারী কিছু একটা পড়ে যাওয়া শব্দ হলো। পিছন ফিরে ছুটে এসে দেখলেন হেক্টর বন্দুক গুছিয়ে উল্লাসিত চোখে বলছেন, ইয়েস ইয়েস, এটা শিওর হিট করেছে। অ্যান্ড দিস ইজ এ জায়ান্ট বার্ড। ডেনিস, আওয়াজ শুনেছো? মাই নেম ইজ ম্যাথিউ হেক্টর। ছুটকো পাতি হাসি মেরে আমি হাত বন্ধ করি না। চলো শিগগিরি। ডেনিস হেক্টরের পিছু পিছু ছুটছিলেন। এই দিকটায় এক ধরনের বুনো ঘাস, প্রায় এক মানুষ সমান। একটু অসাবধান হলেই পা জড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। বন্দুকের বাঁট দিয়ে ঘাসগুলোকে আড়াল করে চলতে হচ্ছিল। ছুটতে ছুটতে দুজনে যখন অকুস্থলে পৌঁছলেন, দুপুর তখন 3টে। পৌঁছানো মাত্র দুজনে আতঙ্কে কেঁপে উঠলেন। ডেনিস চাপা স্বরে আর্তনাদ করে উঠলেন। এ কি? হেক্টর হতভম্ব চোখে তাকিয়েছিলেন। তার এবারের গুলি সত্যি নষ্ট হয়নি। তা একটি জীবদেহে প্রবিষ্ট হয়েছে ঠিকই, তবে তা পাখির দেহ নয়। পাখি পশু কিচ্ছু নয়। একটু আগে যে দেশীয় যোগীটি ওদের গুলি থেকে একটা পাখিকে বাঁচিয়েছিল, সেই যোগী লোকটির বুকেই বন্দুক থেকে বেরিয়ে শটান এসে ঢুকেছে হেক্টরের গুলি। বুকের সেই জায়গাটা একটা কালো গর্ত তৈরি হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত। অদ্ভুত, কুচকুচে কালো নেটিভ হলেও রক্তের রং আমাদের মতোই একেবারে টকটকে লাল। সম্ভবত এটাই ভাবছিলেন হেক্টর। ডেনিস উদ্ভ্রান্তের মতো উবু হয়ে বসে পড়লেন। পাগলের মতো পরীক্ষা করতে চাইলেন লোকটার নাড়ি, হৃদস্পন্দন, কিন্তু ততক্ষণে কিছু আর করার নেই। লোকটার প্রাণবায়ু দেহ থেকে বেরিয়ে গেছে। চোখ দুটো খোলা, ফ্যাকাশে ভাবে তাকিয়ে রয়েছে উপরের আকাশের দিকে। প্রকাণ্ড উঁচু একটা গাছের ডালপালা ঝুঁকে রয়েছে তার উপর। বুনো পাতার সেই সবুজ রং প্রতিফলিত হচ্ছে মরা চোখ দুটোর মণিতে। মনে হচ্ছে লোকটার চোখের মধ্যেই রয়েছে আস্ত একটা জঙ্গল। একবারের বেশি তাকালেই গাটা কেমন শিরশির করে ওঠে। সাদা চোখে তাকালেন ডেনিস। কি হবে এবার? হেক্টর বিড়বিড় করলেন, ইদানিং এমন কড়াকড়ি হয়েছে, আগের মতো ইচ্ছে হলেই নেটিভগুলোকে মারা যায় না। আমার সার্ভেন্টরা খুঁজতে খুঁজতে এদিকে চলে এলে মুশকিলে পড়ে যাব। ডেনিস কোনো কথা বলছিলেন না। আমোদ প্রমোদে এসে যে এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে তা তার কল্পনাতেও ছিল না। হেক্টর বদরাগী, রকচটা সবই তার জানা ছিল, কিন্তু যাকে কয়েক মুহূর্ত আগে চরম দুর্ব্যবহার করে তাড়িয়েছেন, তারই যে প্রাণটা এভাবে নিয়ে নেবেন, ডেনিস তা কল্পনাও করতে পারেননি। তীব্র আফসোসে নিজের গালে নিজে থাপ্পড় কষাতে ইচ্ছে হলো ডেনিসের। কি কুক্ষণে কারোর কথা না শুনে বেশি ওস্তাদি দেখিয়ে তিনি হেক্টরের সঙ্গ নিয়েছিলেন। সকাল থেকে আজ কোনো কিছুই সায় দিচ্ছিল না। শেষে এই ভয়ঙ্কর পরিণতি। বেলা দ্রুত পড়ে আসছে। পাহাড়ি জায়গায় ঝুপ করে সন্ধ্যা নামে। তাপমাত্রাও নেমে এসছে। এখনো তাঁবুতে ফিরতে না পারলে মুশকিল হয়ে যাবে। এক কাজ করা যাক। 1000 বছরের ঘুম ভেঙে যেন জেগে উঠলেন হেক্টর। এখন ঘড়িতে ঠিক 5টা। তাড়াতাড়ি হেঁটে টেন্টে চলে যাই আমরা। আমার খিদামগারের কাছে ভালো ছুরি আর শাবল আছে, মাঝে মধ্যে লাগে জঙ্গলে। দুজনে সেটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে এসে এই নেংটি পড়ার নোংরা নেটিভটাকে কবর দিয়ে দিই। ডেনিস বিস্ময়ে চাপতে পারলেন না। একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেও হেক্টরের কোনো অনুতাপ নেই, এমনকি সহমর্মিতার লেশ মাত্র নেই।
অবলীলায় তিনি বলতে পারছেন নিমটিপাড়া নোংরা নেটিভ? আরে কি ভাবছো? খানিকটা অধৈর্য হয়ে চেঁচিয়ে উঠলেন হেক্টর। অন্ধকার হয়ে যাচ্ছে, শিগগির চলো। এখনই ফিরবো? অন্ধকারের মধ্যে এসে আমরা শুধু দুজন মিলে একটা লাশকে... ডেনিস কথা শেষ করতে পারলেন না, কারণ ততক্ষণে শুকনো ঘাস পাতার মধ্যে দিয়ে বন্দুক কাঁধে হেক্টর হাঁটা লাগিয়েছেন পিছন দিকে। তার পরের 1 ঘন্টা কাটল প্রচণ্ড মানসিক চাপে। প্রায় অন্ধকার অজানা পথ ধরে নিজের তাঁবুতে ফিরে যাওয়া, তারপর সেখানে হেক্টরের গুচ্ছের খানসামা আরদালি খিদমতগারের আলোক্যে কিছুই হয়নি এমন ভাব করে ছুরি আর শাবল নিয়ে বেরিয়ে আসা। সব কিছুর মধ্যেই স্নায়ুর ওপর প্রবল চাপ পড়ে বই কি। হেক্টরের খাস ভৃত্য রোশনলাল তো বলেই ফেলল, কিছু দিক্কত হয়েছে সাহেব, আপনারা কেন তাকলিফ করবেন? আমি যাচ্ছি আপনার সঙ্গে। না, তোমাদের যেতে হবে না। গলিকে একটি পাখি গর্তে পড়ে গেছে, সেটাকে তুলতে যাচ্ছি। তোমরা এখানেই থাকো, রাতের খানা আচ্ছা সে পাকাও। রুক্ষ গলায় বলেছেন হেক্টর। হেক্টর আর ডেনিস আবার যখন অগস্থলে ফিরে এলেন তখন রীতিমতো অন্ধকার। হেক্টরের জোরালো টর্চের আলোয় কোনো মতে হ্যাঁচড় প্যাঁচড় করে উঠলেন তারা। ডেনিস সেই কালান্ত ঘটনার পর থেকে কথাবার্তা বিশেষ বলছিলেন না। হেক্টরের প্রতি অসম্ভব রাগে, পরিস্থিতির প্রতিকূলতায় তার মেজাজটা একেবারে তেতো হয়ে গিয়েছিল। রাতের জঙ্গলের রূপ একেবারে অন্যরকম। আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছগুলো যেন মনে হয় অন্ধকারে আকাশের বুক চিরে উঠে গেছে। গাছপালার ফাঁক দিয়ে যতটুকু আকাশ দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যায় আজ আকাশে একটাও তারা নেই। বৃষ্টি হবে কি? বৃষ্টির জলে কি ওই লোকটার বুক থেকে বেরিয়ে আসা রক্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? ডেনিস নিজের মনে আকাশ পাতাল ভাবতে ভাবতে হাঁটছিল। লাশটা যেখানে পড়েছিল সেখানে ওঠার আগে বেশ কিছুটা খাড়াই। এক হাতে শাবল, অন্য হাতে ছুরি নিয়ে হেক্টর ডেনিসের আগে আগে উঠেই কেমন যেন ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেলেন। মুখ দিয়ে অস্ফুটে আর্তনাদ বেরিয়ে এলো, হোলি জিসাস! কি হয়েছে? ডেনিস পিছু পিছু উঠে এসে হেক্টরের টর্চের আলোয় সামনের দৃশ্যটা দেখে কেঁপে উঠলেন। ডেনিস দেখলেন সেই লোকটার লাশটা একই রকমভাবে পড়ে আছে মাটিতে। একই রকমভাবে তার চোখ দুটো নির্নিমেষে চেয়ে রয়েছে ওপরের দিকে, কিন্তু চোখের নিচ থেকে গোটা শরীরটা আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ গোটা শরীরটার উপর উপুর হয়ে পড়ে রয়েছে একটা চতুষ্পদ প্রাণী। প্রাণীটা কি প্রজাতির সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে সেটা যে আকারে আয়তনে প্রকাণ্ড, আস্ত একটা প্রমাণ আকারের মানুষের মতোই বড়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হাউন্ড জাতীয় কোনো হিংস্র কুকুর কি? ডেনিস ফ্যাকাশে মুখে হেক্টরের দিকে তাকালেন। হেক্টর বিড়বিড় করে বললেন, জমদূতের মতো জন্তুটা কি বুঝতে পারছো? না, শিয়াল না কোনো বুনো কুকুর। কোনোটাই নয়। হেক্টরের জোরালো টর্চের আলোয় গোটা জায়গাটা আলোকিত হয়ে উঠলেও জন্তুটার যেন কোনো হেলদোল নেই। সেই হুমড়িকে পড়ে রয়েছে লোকটার উপর। জন্তুটার লেজটা খুব একটা বড় নয়, সেটা মাঝে মধ্যে কেঁপে উঠছে জোরে জোরে। লোকটার লাশটাও সেই কম্পনে নড়ছে। সদ্য বিবাহিত যুবতী স্ত্রীর সামনে যুদ্ধে মৃত স্বামীর মৃতদেহ আনা হলে সে যেভাবে শোকে পাথর হয়ে পড়ে থাকে লাশের উপরে, জন্তুটাও যেন সেভাবেই পড়ে রয়েছে। হায় না, আফ্রিকায় দেখেছিলাম, ইন্ডিয়ার এই ফরেস্টে আছে জানতাম না। হায়না তো আমি আগেও দেখেছি, কিন্তু সেগুলো উচ্চতায় বড় জোর 3-3.5 ফুট। এত বড় কি হায়না হয় নাকি? তুমি উঠে আসার আগে আমি প্রথমবার যখন টর্চের আলো ফেলেছিলাম,
জন্তুটা মুখ ফিরে দেখেছিল। অমন কুতকুতে শয়তান বুড়োর মতন মুখ হায়না ছাড়া কারণ নয়। ওইরকম একটা প্যাংলা লোক এমন ভয়ঙ্কর হায়না পুষত ভেবেই আশ্চর্য হচ্ছি। কিন্তু জন্তুটা এইভাবে পড়ে থাকলে আমরা লাশটাকে মাটিতে পুঁতবো কি করে? হেক্টর উত্তর দিলেন না। কাঁধের বন্দুকটা টেনে কাছে এনে নিশানা স্থির করতে যাবেন, ডেনিস এবার শক্তভাবে হাত চেপে ধরলেন। না, তুমি আর শুধু শুধু কাউকে মারবে না হেক্টর। হেক্টর বিরক্ত ক্রুদ্ধ চোখে তাকালেন। আরে এটাকে না মারলে কাজটা সারবো কি করে? রাত হয়ে আসছে, হায়নারা সাধারণত জোর বেঁধে থাকে। এটাকে ঝটপট না সারলে গোটা পাল চলে এলে আমরাই এদের ডিনার হয়ে যাব। তার চেয়ে আবু বিদায় করাই ভালো। ডেনিসের শত অনুরোধ হেক্টর শুনলেন না। বন্দুকের পর পর দুটি গুলি বিদ্যুৎ বেগে ছুটে গেল লাশের উপর উপুর হয়ে পড়ে থাকা হায়নাটার মাথা লক্ষ্য করে। অদ্ভুত ব্যাপার, যে জন্তুটার লেজ এতক্ষণ নড়ছিল, গুলি খেয়েও সে একটু কেঁপে উঠল না। একই রকমভাবে পড়ে রইল লাশের ওপর। হেক্টর কয়েক মুহূর্ত অপেক্ষা করলেন, তারপর এগিয়ে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে ঠেললেন জন্তুটাকে। দুবারের ধাক্কায় নিষ্প্রাণ হায়নাটা গড়িয়ে পড়ে গেল পাশে। ডেনিস দেখতে পেলেন লোকটার বুকের রক্ত এখন কালচে হয়ে শুকিয়ে গেছে, কিন্তু হায়নাটার মুখ থেকে বেরিয়ে আসা রক্ত তার মুখটাকে ভর্তি করে দিয়েছে। লোকটার মুখটা এখন দেখাচ্ছে গল্পের বইতে পড়া ব্রাম স্টোকারের রক্তচোষা ডাকুলার মতো। ডেনিসের গাটা গুলিয়ে উঠল এই বিভৎস দৃশ্য দেখে। তার পরের 1 ঘন্টা গেল শাবল দিয়ে একটা লম্বা চওড়া গর্ত খুঁড়তে। প্রথমে ছুরি অনেকটা গভীরে পুঁতে দেওয়া, তারপর শাবল দিয়ে সেই জায়গার মাটি ওপরে তোলা। এইভাবে টানা কাজ করে গেলেন হেক্টর আর ডেনিস। অবশেষে যখন প্রমাণ আকারের একখানা গর্ত হলো, হেক্টর লাফিয়ে ভেতরে নেমে দেখে ডেকে বললেন, না, হিন্দু ফকির হলে কি হবে, আমরা তাকে একেবারে আমাদের আদলে কবর দিচ্ছি। বেচারা এত পুণ্যের কথা কোনোদিন কল্পনা করতে পেরেছিল? ডেনিস কোনো উত্তর দিলেন না। ঘড়িতে রাত 7:30। গাঢ় অন্ধকার নেমে গিয়েছে। একই পাহাড়ি জঙ্গল, তার উপর রাত। আজ মনে হয় অমাবস্যা। আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, মেঘ জমে আছে থোকা থোকা, তাই তারাদের মিটমিটও নেই। ডেনিসের মনে হলো মৃত হায়নার সঙ্গীরা আশেপাশেই কোথাও উঁত পেতে বসে নেই তো? চুপিসারে তারা আপনজনের মৃত্যু দেখেনি তো? হয়তো অপেক্ষা করছে উপযুক্ত মুহূর্তের। সুযোগ আসা মাত্র ঝাঁপিয়ে পড়বে ওদের উপর। হায়না দেখতে কুকুরের মতো হলেও বিড়ালের মতো হিংস্র প্রজাতির। মাংসাশী এই প্রাণীরা থাকে 80টা বা তারও বেশি হায়না মিলে সংঘবদ্ধ হয়ে। সিংহকে মারাও এদের পক্ষে বিচিত্র নয়। আর সেখানে এই হায়নাটা তো সাধারণ হায়নার প্রায় দ্বিগুণ। এত বড় হায়না হয়? একটু ঝুঁকে পড়ে দুহাত দিয়ে লোকটার লাশটাকে গর্তে ফেলে দিলেন। লাশটা পড়ার সময় একদিকে হুমড়ি খেয়ে পড়ল। ধপ করে একটা শব্দ হলো। লোকটার উপরই হায়নাটার লাশটা বন্দুকের মাঠ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দিলেন। তারপর চারপাশে চুরো চুরো করে রাখা মাটি শাবল দিয়ে ফেলতে লাগলেন গর্তটাকে। ডেনিস, চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? একটু হাত লাগাও। হেক্টরের তিরস্কারে সম্বিত ফিরে পান ডেনিস। দুজনে মিলে দ্রুত গর্তটা বোঝাতে থাকেন। গোটা জঙ্গল ভরে যেতে থাকে ঝিঝি জাতীয় পোকার ক্রমবর্ধমান গুঞ্জনে। একটা নির্দোষ মানুষ আর একটা নির্দোষ প্রাণীর মৃতদেহ ক্রমশ মিশে যেতে থাকে মাটির সঙ্গে। সেই কালান্তর ঘটনার পর প্রায় 1 মাস কেটে গিয়েছে।
পরের দিন সকালে শহরে ফিরে এসেছিলেন ডেনিস আর হেক্টর। ওই ঘটনার পর হেক্টর যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুন, ডেনিস দৃঢ় কণ্ঠে জানিয়েছিলেন তিনি আপাতত কিছুতেই স্বীকার করবেন না। সেই ইচ্ছা বা মানসিকতা কোনোটাই তার নেই। হেক্টর যতই তাচ্ছিল্য করুন, ডেনিসের ইচ্ছাকে অমান্য করতে পারেননি। শিকার অভিযান শেষ হয়েছিল একেবারে আধ খেচড়াভাবে এবং প্রায় শূন্য হাতে। ফিরে এসে ডেনিস অফিস জয়েন করলেন এবং কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি এখনও অবিবাহিত। অফিস শেষে বাকি সন্ধ্যেটা কেটে যায় ক্লাবে। তারপর ডিনার সেরে কিছুক্ষণ নিজের ছোট্ট বাংলোর খোলা বারান্দায় বসে দূরের পাহাড় দেখেন আর দুটো চুরুট শেষ করেন। সেই সময় তার চিন্তার জালে মাঝে মাঝেই এসে পড়ে সেই দেশীয় যোগীটা। তখন তিনি জোর করে মনকে অন্যদিকে ঘোরান। ঘড়ির কাঁটা 10টা ছুঁলে শুয়ে পড়েন। খবরটা প্রথম দিল স্টোর অ্যান্ড পারচেস ডিপার্টমেন্টের স্যামুয়েল। শুনেছ তোমার বন্ধুর কি হয়েছে? ডেনিস বুঝতে পারলেন না। আমার বন্ধু? কার কথা বলছো? কার আবার? যার সঙ্গে আনন্দে ডগমগ হয়ে হান্টিংয়ে গিয়েছিলে, ওই বদরাগী ম্যাথিউ হেক্টর। আসার পর থেকে তো তার সঙ্গে দেখাও হয়নি। কেন, কি হয়েছে তার? অনেক কিছু। হেক্টরের বাংলোর সবচেয়ে কাছে হলো রবার্টের বাংলো। তার রবার্ট বউ ছেলে মেয়ে নিয়ে থাকে। একবার রবার্টের ছেলে খেলতে খেলতে হেক্টরের জালে বল ছুঁড়েছিল বলে রবার্টকে তখন যাচ্ছে তাই বলেছিল হেক্টর। সেই থেকে ওরা ওদিকে খুব একটা ঘেঁষে না। হঠাৎ গত সপ্তাহে এক কাণ্ড। কি কাণ্ড? তখন রাত 2টো কি 2:30 হঠাৎ রবার্টের বাড়ির দরজায় ঠক ঠক। কি ব্যাপার? রবার্ট খুলে দেখে হেক্টর। তার মুখ নাকি শুকিয়ে এতটুকু। রবার্টকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল তার নাকি একা থাকতে খুব ভয় লাগছে। যদি কিছু অসুবিধা না থাকে সেই রাতটুকু কি হেক্টর রবার্টের বাংলোর গেস্ট রুমে থাকতে পারে? ডেনিস এবার হেসে ফেললেন, বললেন, মস্করা করার একটা লিমিট আছে স্যামুয়েল। কল্পনার ঘোড়া এমন জোরও ছুটিও না যাতে ইহারকিটাও লোকে বুঝতে পেরে যায়। হেক্টরের মতো ডাবুতে লোক, অত ভালো শিকারী, অতগুলো মেডেল পাওয়া আর্মি অফিসার, সেই কিনা একা থাকতে ভয় পাচ্ছে। আজকাল কপেক করে মারছো শুনি? স্যামুয়েল কিন্তু হাসল না, বেশ বিরক্ত সুরে বলল, ধুর, মস্করা করতে হলে দুনিয়া এত ভালো ভালো ব্যাপার ঘটছে সেসব নিয়েই করবো। ওই বুনো শোরটাকে নিয়ে কেন করব? বিশ্বাস না হলে তুমি রবার্টকে জিজ্ঞেস করো। আরও অনেকেই জানে ব্যাপারটা। রাতের বেলা ওর বাংলো থেকে গুলির আওয়াজ শোনা যায়। এমনকি হেক্টরের ডিপার্টমেন্টেও কেউ কেউ বলেছে হেক্টর সবসময় কেমন সন্ত্রস্ত হয়ে থাকে। আগে সেই তিরিক্ষি মেজাজ তো নেই, উল্টে ভয়ে ভয়ে মুখ করে ঘোরে। ঠিকমতো অফিসও আসে না। আগের উইকে পানিশমেন্ট পেয়েছিল। স্যামুয়েল চলে গেলে ডেনিস কিছুক্ষণ বসে রইলেন। একই শহর হলেও এখানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির অনেকগুলো অফিস ব্লক। হেক্টর কাজ করেন অন্যদিকে একটা ব্লকে, তাই কর্মক্ষেত্রে তার সঙ্গে ডেনিসের দেখা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। কিন্তু ডেনিসের বাংলো থেকে হেক্টরের বাংলো খুব একটা দূরে নয়। আজ বিকেলে কি একবার ডেনিস যাবেন? হাজার হোক, 1 মাস আগে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন দুজনে মিলে হয়েছিলেন, সেই সুবাদেও কি একবার কুশল বিনিময় করা উচিত নয়? বিকেলে ডিউটির পর ডেনিস নিজের ঘোড়ায় রওনা দিলেন হেক্টরের বাংলোর দিকে। সেনাবাহিনীতে হেক্টরের পদমর্যাদা ডেনিসের চেয়ে বেশ খানিকটা উপরে। বিশপ লেনান রোডে এই তল্লাটে যে কটা বাংলো রয়েছে প্রত্যেকটাই হেক্টরের মতো সিনিয়র অফিসারদের বাসস্থান। এই বাংলোগুলো আকারে ও আয়তনে ডেনিসের বাংলোর প্রায় দ্বিগুণ। সামনে পিছনে অনেক প্রশস্ত উদ্যান, খানসামা ও বাবুর্চির সংখ্যাও বেশি। সব ঠিক মতো চললে বছর 10-এর মধ্যে ডেনিস এই বাংলোগুলো থাকতে পারবেন। ততদিনে দেশে গিয়ে বিয়েটা সেরে আসতে হবে, তারপর সংসার ধর্ম। আনমনে আকাশ পাতাল ভাবতে ভাবতে
ডেনিস হেক্টরের বাংলোর সামনে এসে একটু থমকে গেলেন। বাংলোর গেটের ওপাশের যে সুন্দর বাগান আগের মাসে ডেনিস দেখে গিয়েছিলেন, সেখানে যেন তুমুল পরিচ্ছন্নতার অভাব। যে কেয়ারি করা ফুল গাছগুলো আগেরবার ডেনিসকে সাদরে অভ্যর্থনা জানিয়েছিল, সেগুলো শুকিয়ে নুইয়ে পড়েছে। বাগানের ঘাসগুলোও বেড়েছে অগোছালোভাবে। গেট খুলে ভেতরের লন দিয়ে হেঁটে গিয়ে ডেনিস ডাকলেন, হেক্টর, হেক্টর। কোনো সাড়া নেই। হেক্টরের যে একগাদা চাকর বাকর ছিল, তারাই বা গেল কোথায়? ডেনিস একটু ইতস্তত করলেন, তারপর এগিয়ে এলেন ভেতরের দিকে। বাংলোর ওপরে চিমনি থেকে শুরু করে বাইরের বাগানের স্থাপত্য সবেতেই যেন মালিন্যের ছাপ। অথচ বদ মেজাজের সঙ্গে হেক্টরের পরিচ্ছন্নতার বাতিকও সুবিদিত। ডেনিস আবারও চড়া গলায় ডাকলেন, হেক্টর, ডেনিস হিয়ার। প্রায় মিনিট দুয়েক পর মূল দরজায় একটা খড়খড় করে শব্দ হলো। দরজার পাল্লা খুলে যে উঁকি মারল, তাকে দেখে চমকে গেলেন ডেনিস। মোটা পশমের স্লিপিং গাউনের ভেতর যে খওয়াটের শরীরের কাঠামোটা উঁকি মারছে, সেটা কি হেক্টরের? কিন্তু হেক্টরের অমন পেটাই চেহারাটা এমন ভয়ঙ্কর হয়ে গেল কি করে? এই কদিনেই যেন অসম্ভব রোগা হয়ে গিয়েছেন হেক্টর। মুখের চোয়াল দুটো থেকে যেন কি মাংস কেটে বের করে নিয়েছে। সেখানে বিশ্রীভাবে উঁচু হয়ে রয়েছে হাড়, চোখ কোটরাগত, তার মধ্যে মনি দুটো কেমন অস্থিরভাবে চলাফেরা করছে। ও ডেনিস, কাম ইন। ডেনিস ভেতরে ঢুকতে না ঢুকতে একরকম যেন তাকে জোর করে ঠেলে ঢুকে দরজা বন্ধ করে দিলেন হেক্টর। বললেন, ভেতরে চলো। বাংলোর ভেতরে ঢোকা মাত্র কেমন একটা বোটকা গন্ধে গা গুলিয়ে উঠল ডেনিসের। গোটা বাংলোটা প্রায় অন্ধকার, একটা গ্যাস বাতিও জ্বালানো নেই। দূরের পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে আসছে জানলা দিয়ে। সেই নরম জ্যোৎস্নায় চারপাশ কেমন অতি প্রাকৃত দেখাচ্ছে। হেক্টরের প্রকাণ্ড ড্রয়িং রুমে গিয়ে বসলেন ডেনিস। এখানেও সেই বিকট পচা গন্ধ। ঘরটাও অত্যন্ত অপরিচ্ছন্ন। এদিক ওদিক তাকাতে এই প্রায় অন্ধকারেও গন্ধের উৎস দেখতে পেলেন ডেনিস। মাংসের হাড়, পচে যাওয়া খাওয়ার স্তূপাকৃতি ফেলে রাখা আছে এখানে ওখানে, আর সেগুলো থেকেই তীব্র গন্ধ ছড়াচ্ছে। ডেনিসের গা পাক দিলেও তিনি বললেন, কি ব্যাপার, আপনার এরকম চেহারা কিভাবে হলো? শরীর টরীর খারাপ নাকি? আর চাকর বাকররাই বা কোথায়? সার্ভেন্টস কোয়ার্টারও দেখলাম অন্ধকার। সব বেটাকে ছাড়িয়ে দিয়েছি। কেন? হেক্টর হঠাৎ চুপ করে গেলেন। পাশের যে প্রকাণ্ড জানলার কাঁচ ভেদ করে চাঁদের আলো এসে ভিজিয়ে দিচ্ছে দুজনকে, সেদিকে কান খাড়া করে বললেন, ওই যে ওই যে ওই যে আবার এসেছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ডেনিস? আবার এসেছে। ডেনিস কৌতূহলী চোখে তাকালেন। জানলার বাইরে থেকে শুরু হয়ে গেছে জঙ্গল। খুব ঘন না হলেও উঁচু পাইন, হেমলক, দেবদারু গাছে ভরে আছে জায়গাটা। হেক্টরের বাংলোটাই এদিকের শেষ বসত বাড়ি। গাছগুলোর পাতা যে হাওয়ায় তীর তীর করে কাঁপছে, তার নরম জ্যোৎস্নায় বোঝা যাচ্ছে। কিন্তু ডেনিস কোনো আওয়াজই শুনতে পাচ্ছিলেন না। রাতের হিমালয় বড় শান্ত, বড় নিস্তব্ধ। কিসের আওয়াজ? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আরে ভালো করে শোনো, একটা বিটকেল হাসি দেখো, একটানা হেসে চলেছে। হাসি? কার হাসি? ওই জঙ্গলে রাত্রিবেলা কে হাসবে হেক্টর? মানুষ নয়,
মানুষ নয়, ওটা হয় না। হেক্টরের মুখে কালো ছায়া পড়ল। ঈষৎ কাঁপা স্বরে বললেন, আফ্রিকায় শুনেছিলাম হায়নার হাসি শুকনো পাউরুটির মতো চিমসে হয়ে যাওয়া বুড়ো বিকট জোরে হাসলে যেমন শুনতে লাগে, হায়নার হাসিও তেমন তীক্ষ্ণ আর একটানা। শুনতে পাচ্ছ না? ওই তো আসছে। ডেনিস থমকে গেলেন। হ্যাঁ, এটা ঠিক, ছোট থেকে শুনে আসছেন। হায়নার হাসি সাংঘাতিক, শুনলে শরীরের রক্ত জল হয়ে যায়। কিন্তু সেটা কি সত্যি নাকি গল্প কথা? আর যদি সত্যি হয়ে থাকে, তেমন কোনো শব্দ তো কোথাও নেই। ডেনিসকে চুপ করে থাকতে দেখে হেক্টর চেঁচিয়ে উঠলেন, কি হলো? তুমি আমার সার্ভেন্টদের মধ্যে কিছুই শুনতে পাচ্ছ না নাকি? শুনতে পেয়েও না শোনার ভান করে আমার সঙ্গে চালাকি করছো? এমন আকাশ ফাটানো হাসি তোমার কানে যাচ্ছে না? বিশ্বাস করুন হেক্টর, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আর আপনার বাংলোর পাশে হায়না আসবেই বা কোত্থেকে? এদিকে তো হায়না আছে বলে শুনিনি। হেক্টরের মুখটা পার্চমেন্ট কাগজের মতো সাদা হয়ে গেল। বললেন, শোনোনি কিন্তু দেখেছ? মনে নেই সেই লোকটার উপরে হুমড়ি খেয়ে পড়ে থাকা সেই প্রকাণ্ড, কি রক্ত জল করার চাউনি তার! হ্যাঁ, কিন্তু তাকে তো আপনি নিজের হাতে গুলি করেছিলেন। না! হেক্টর এবার প্রচন্ড জোরে চিৎকার করে উঠলেন, গুলি করলেও সে মরেনি ডেনিস। দিন রাত সে আমার বাংলোর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তার হাসিতে আমি সারা রাত ঘুমোতে পারি না। তুমি জানো, যখন তখন ওই জমদূতের মতো শয়তানটা আমার বাগানে ঢুকে পড়ে, তছনছ করে সব কিছু। রাত 2-3টের সময় আমার ছাদের উপর দাবাদাবি করে। আমি কতবার গুলি করেছি ডেনিস, কিচ্ছু হয়নি। জন্তুটা ঠিক ফসকে গেছে। ডেনিস অবাক চোখে হেক্টরের এই রূপ দেখছিলেন। উত্তেজনায় ভয়ে হেক্টরের মুখ লাল হয়ে গেছে। হাতের শিরা ওঠা শুকনো আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। এরই মধ্যে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, সঙ্গে বৃষ্টি। বৃষ্টির তোড়ে উঁচু উঁচু গাছগুলো ভেঙে যাচ্ছে। কি আশ্চর্য, এতক্ষণ তো আকাশে তেমন মেঘ ছিল না। ডেনিস বললেন, কিন্তু না মরলেও হায়নাটা বেরোবে কি করে? তাকে তো আমরা ওই লোকটার সঙ্গে মাটির তলে চাপা দিয়ে এসেছি। আর গুলিতে না মরলেও সে তো দম আটকে এখন মরেই গেছে। না, বিশ্বাস করো ডেনিস, শয়তানটা মরেনি। ওই বিশাল আকারের হায়নাটা প্রতিদিন আমার বাংলোর আশেপাশে ঘোরে। আমার প্রতিটা জানলায় নখ দিয়ে আঁচড়ায়, বিকট জোরে হাসে। আমাকে বাঁচাও ডেনিস, আমাকে বাঁচাও। কে বলবে হেক্টর শহরের সবচেয়ে বদরাগী দুর্বিনীত মানুষ? মানুষটার প্রতিটা অভিব্যক্তি থেকে ঝরে পড়ছে অনুনয়, আকুতি, ভয়। ডেনিস বললেন, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন এটা সেই হায়নাটাই? অত বড় এক মানুষ উচ্চতার হায়না এই তল্লাটে কেন? গোটা দুনিয়ায় আর দুটো আছে কিনা সন্দেহ আছে। ইন্ডিয়ার এই সব হিন্দু যোগীরা অনেক রকম ম্যাজিক জানে জানো। পাটিয়ালা রেজিমেন্টে থাকার সময় আমার এক সহকর্মী বলেছিল সেখানে এক যোগী নাকি শূন্যে ভেসে থাকতে পারতো। সেদিন জঙ্গলে ওই যে লোকটা, ওই হাফ নেকেড যোগীটাই কিছু করছে না তো ডেনিস? হ্যাঁ, ডেনিস যখন নিজের বাংলায় ফিরে এলেন তখন ঘড়িতে সন্ধ্যা 7টা। তার কিছু ভালো লাগছিল না। ভারাক্রান্ত মনে তাড়াতাড়ি ডিনার সেরে বাইরের বারান্দায় বসলেন। আজ ঠান্ডাটা একটু কম, অথচ একটু আগেই হেক্টরের বাংলায় থাকার সময় কেমন অপ্রত্যাশিতভাবে ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি হয়ে গেল। হেক্টর যা বলছেন তা কি সত্যি?
কিন্তু সত্যি হওয়া যে কিছুতেই সম্ভব নয়। আজও সেই জঙ্গলে গেলে খুঁজে পাওয়া যাবে সেই জায়গাটা, যার মধ্যে শুয়ে রয়েছে সেই লোকটা আর হায়নাটা। তবে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় এটা অন্য একটা হায়না, সে তবে হেক্টরের বাংলোর আশেপাশে ঘুরঘুর করছে কেন? নাকি পুরোটাই হেক্টরের মতিভ্রম? নিজের হাতে তিনি মেরেছিলেন ওই নিরীহ লোকটাকে, শেষ করেছিলেন ওই নির্দোষ জন্তুটাকে। সেই অপরাধবোধ তার ব্যবহারে প্রকাশ না পেলেও অবচেতন মনের কোথাও ধাক্কা দিচ্ছে সজলে, যা সৃষ্টি করছে এই হ্যালুসিনেশনের। ডেনিস বেশিক্ষণ এক মনে ভাবার সময় পেলেন না। বারান্দা থেকেই দেখতে পেলেন তার বাংলোর সামনে এসে দাঁড়িয়েছে একখানা ঘোড়ার গাড়ি। কে এলো? ঘড়িতে রাত 10টা। এত রাতে পাহাড়ি শহরে প্রচণ্ড দরকার না পড়লে কেউ বাইরে বেরোয় না। ভাবতে ভাবতে ডেনিসের ভৃত্য শিউচরণ রবার্ট আর স্যামুয়েলকে নিয়ে ঢুকলেন। স্যামুয়েল বললেন, ডেনিস, রবার্ট খুব বিপদে পড়েছে। আমি বললাম হেক্টরের বাড়ি তুমি আজ গিয়েছিলে, তাইও তোমার সঙ্গে দেখা করতে এলো। কি ব্যাপার? ডেনিস কিছুই বুঝতে পারলেন না। রবার্টের সঙ্গে মুখ চেনা থাকলেও তেমন আলাপচারিতা তার নেই। রবার্ট বললেন, আপনি ওর বাংলো থেকে কখন বেরিয়েছিলেন? এই ধরুন 7টা নাগাদ। কেন? 8টা নাগাদ হেক্টরের খানসামা রসুনলাল সে এসে আমায় খবর দিল যে হেক্টর নাকি বাড়ির দরজা খুলছে না। দাঁড়ান, হেক্টর তো বললেন ওর কোনো চাকর বাকর আর নেই। আমি নিজেও কাউকে দেখতে পাইনি, তাহলে রোশনলাল এলো কোত্থেকে? আপনাকে হেক্টরের পুরো ব্যাপারটা বলি, শুনুন। সব চাকর বাকর চলে গেলেও রোশনলাল প্রভু ভক্ত, সবচেয়ে পুরনো। হেক্টরের অনেক গঞ্জনা সে বহু বছর ধরে সহ্য করেছে। একবার তো তাকে তাড়িয়ে দেওয়া সত্ত্বেও সে যায়নি। সে এই কদিন আমার এক চাকরের সঙ্গেই আমার বাংলোর সার্ভেন্ট কোয়ার্টারে থাকতো। যত যাই হয়ে যাক, রোজ রাতে সে একবার করে হেক্টরের বাংলোয় যেত। হেক্টর দরজা খুলেই তাকে গালমন্দ করত, তবুও সে প্রভুকে সশরীরে দেখে ফিরে আসত। কিন্তু আজ এসে বলল অনেক ডাকাডাকি সত্ত্বেও হেক্টর নাকি দরজা খোলেনি। তারপর রবার্ট শুকনো গলায় বললেন, শুনে আমার 2জন খানসামাকে নিয়ে সেখানে গেলাম। গিয়ে সেই একই ব্যাপার, দরজা খুলছে না। রোশনলাল বাংলোর চারদিকে ঘুরে ঘুরে জানলা দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সে চেঁচিয়ে উঠে আমাদের ডাকলো। আমরা গিয়ে দেখি বাংলোর বাঁ দিকের একটা জানলার পুরো কাঁচ ভাঙা, যেন বড় কোনো জিনিস দিয়ে কাঁচটা ভাঙা হয়েছে। তারপর ডেনিসের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওই জানলাটার পাশেই যে কয়েক ঘন্টা আগে তিনি আর হেক্টর বসে কথা বলছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাঁচটা এমনভাবে ভেঙেছে যে একটা মানুষ অনায়াসেই সেখান দিয়ে ঢুকে পড়তে পারে। আমরা কোনো মতে সেখান দিয়ে ঢুকলাম। ঢুকে দেখি গোটা ঘরটা তছনছ করেছে কেউ। টেবিল ল্যাম্প ভেঙে গড়াগড়ি খাচ্ছে, দেওয়ালের ছবি ভেঙে মাটিতে পড়ে আছে, আর ঘরের একেবারে মধ্যিখানে হেক্টর পড়ে আছে। ডেনিসের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটছিল। কোনো মতে তিনি বলতে পারলেন, হেক্টর ইজ নো মোর। ওই দেশীয় যোগীটি হায়নাটার কে ছিল? হায়নাটে কি ওর পোষা ছিল? তাই নিজের মৃত্যুর পরেও প্রভু হত্যার প্রতিশোধ নিয়ে গেল এইভাবে? ডেনিসের মাথা ঘুরছিল, চেতনা লুপ্ত হয়ে পড়ে যেতে যাবেন এমন সময় রবার্ট বললেন, না, ওকে আমরা আমার বাংলোয় নিয়ে এসেছি। গায়ে ধুম জ্বর, শোক একেবারে চেরি ফলের মতো লাল। অনেক ওষুধ দেওয়া সত্ত্বেও টেম্পারেচার কমছে না। খালি বিড়বিড় করে কত কি যে বকছে। তার মধ্যে বেশ কয়েকবার তোমার নাম শুনতে পেয়েছি আমরা। তাই স্যামুয়েলকে নিয়ে এলাম, যদি তুমি একবার চলো। ডেনিস পৌঁছানোর পর হেক্টর মাত্র 5 মিনিট বেঁচে ছিলেন। যেন ডেনিসের জন্যই অপেক্ষা করছিল তার ভীত সন্ত্রস্ত প্রাণবায়ু। ডেনিসকে দেখতে পেয়ে তিনি ইশারায় কাছে রাখলেন। তারপর খুব আস্তে, প্রায় শুনতে না পাওয়ার মতো করে বললেন, ডেনিস,
The hyena came at last, Dennis. ডেনিসের গলা কাঁপছিল, কিছুটা আতঙ্কে, কিছুটা ভয়। আপনি কি শিওর? হেক্টর আলতো হেসে বললেন, More than anything, dear. She has taken the revenge. Goodbye. কিসের গুড বাই? ডেনিস ছটফটিয়ে উঠলেন। দূরে দাঁড়িয়ে রয়েছেন রবার্ট, স্যামুয়েল এবং কয়েকজন ভৃত্য। তাদের দিকে এক ঝলক তাকিয়ে ডেনিস আবার চোখ ফেরালেন এদিকে। হেক্টর এখন স্পষ্ট তাকিয়ে রয়েছেন, মনে হচ্ছে জ্বরটাও এখন সেরে গিয়েছে, কাঁপুনিটাও আর নেই। ডেনিস হেক্টরের মাথায় হাত রাখলেন। আপনি বেঁচে যাবেন হেক্টর, আমরা আবার হান্টিংয়ে যাব। না, তার আর সময় হবে না বন্ধু। তারপরেই তার কথা বন্ধ হয়ে গেল। সাধারণত সজ্ঞানে মৃত্যুর আগে চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে আসে, কিন্তু উল্টো পথে হেঁটে হেক্টরের চোখের পাতাগুলো আরো বেশি খুলে গেল। সে দুটো তাকিয়ে রইল ছাদের দিকে, ঠিক সেই অর্ধনগ্ন যোগীর মতো। এরপর ডেনিস কি করেছিলেন জানা যায়নি। সত্যি সেই তল্লাটে আদৌ আর কোনো হায়না ছিল কিনা। তবে হিমালয়ের পায়ের কাছে সেই আর্মি ক্যান্টনমেন্টে গেলে আজও অতিবৃদ্ধরা বিড়বিড় করেন এই ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত 8টি বাক্যের অতি ক্ষুদ্র সেই সংবাদ থেকে নিজের কল্পনায় ভর করে অ্যালিস পেরেন লিখেছিলেন কলফিল্ডস ক্রাইম। সেখানে যদিও জন্তুটি ছিল শিয়াল। শুনলেন আজকের গল্প দেবরতী মুখোপাধ্যায়ের লেখা হায়না। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। ডেনিসের চরিত্রে সুমন, ডেনিসের ফ্রেন্ডের চরিত্রে রিক, রবার্টের চরিত্রে সৌম্যদীপ, রোশনলালের চরিত্রে মোহন, হেক্টর ও স্যামুয়েলের চরিত্রে নীল। সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল। সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। মিস্টিরিয়াস স্যাটারডে, নাও অ্যাট এ ডার্কার আওয়ার।